প্রথমেই দেখে নেব আজকের ২০টি তাজা খবর। শুরুতেই শিরোনাম। হাইকোর্টে মমতাকে চোর চোর স্লোগান, শ্রমিক বললেন পরিস্থিতি তৈরি করেছে তৃণমূলে। পৈলানে তৃণমূল নেতার বিলাসবহুল বাগানবাড়িতে কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে হানা পুলিশের। প্রবল ঝড়ে আকাশে উঠছে যুবক, সবাই দেখল ভিডিও। কিভাবে ঘটল এমন ভয়ঙ্কর ঘটনা, জানালেন নিজেই। পশু হত্যা নিয়ন্ত্রণে কড়া রাজ্য, শংসাপত্র ছাড়া গরু মোষ বলি নিষিদ্ধ, আইন ভাঙলে জেল জরিমানার সতর্কতা। রাজ্যের সব সরকারি স্কুলে ক্লাসের আগে বন্দে মাতরম গাইতে হবে, শীঘ্রই জারি হবে বিজ্ঞপ্তি, ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর। মহিলা সুরক্ষায় বিশেষ হেল্পলাইন চালুর নির্দেশ অগ্নিমিত্রার, বেআইনি পার্কিং রুখতেও দিলেন ডোজ। অনুপ্রেরণা মোদি, জ্বালানি সাশ্রয়ের কনভয়ের গাড়ির সংখ্যা কমালেন ওম বিড়লা ও ৫ রাজ্যের মুখ্যমন্ত্রী। নিয়মের তোয়াক্কা না করে যাতায়াত চলছিল রাস্তায়, দাদাগিরি রুখতে অ্যাকশন মোডে ট্রাফিক পুলিশ, দিনভর চলল ধরপাকড়। দিল্লিতে ফিরল নির্ভয়া স্মৃতি, চলন্ত বাসে ২ ঘণ্টা ধরে তরুণীকে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার বাস চালক আর কন্ডাক্টর। ১০ কিলোমিটারের বেশি গাড়িতে গরু নয়, গাজল হাটে কড়া নিয়ম জারি, ব্যাপক ক্ষতির মুখে ব্যবসায়ীরা। রাজ্যের সমস্ত স্কুলে বাধ্যতামূলক বন্দে মাতরম, বিকৃত ইতিহাস বদলের বার্তা শ্রমিকের। মৃত নারী শরীরে খিদে মেটাতে হামাস জঙ্গিরা, নেক্রোফিলিয়া শিউরে ওঠা তথ্য প্রকাশ্যে। দিদি গো গানে মমতার পরাজয় সেলিব্রেশন, বিতর্কে মুখ খুললেন উষাউথুপ। ইরানের ক্ষেপণাস্ত্র ভান্ডার অক্ষত, ট্রাম্পের দাবি খারিজ করে বলছে খোদ মার্কিন রিপোর্ট। ১৮০ দেশের সঙ্গে চুক্তি পাকা, ভারতে দেখা যাবে ফুটবল বিশ্বকাপ, মুখ খুলল ফিফা। কোচবিহারে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই আস্ত বাড়ি, টাকা গয়নাও ভস্মীভূত বলে দাবি পরিবারের। তৃণমূলের পার্টি অফিসে বুলডোজার, ভেঙে গুড়িয়ে দেওয়া হলো গড়িয়ার ক্লক টাওয়ারও। এছাড়াও রয়েছে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর। পুরো বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত শুনুন। কলকাতা হাইকোর্টে আজ প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘিরে চোর চোর স্লোগান দেওয়াকে কেন্দ্র করে মুখ খুললেন রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য। তিনি জানান, এই সংস্কৃতি বিজেপির নয়, এই পরিস্থিতি তৃণমূলই তৈরি করেছে। এদিন ফের একবার ভোট পরবর্তী হিংসা প্রসঙ্গে তৃণমূলকে নিশানা করেছেন তিনি। শ্রমিক জানান, খুনের বদলে খুনের রাজনীতি বরদাস্ত নয়, রাজ্যে এবার থেকে আইনের শাসন চলবে। দিল্লি থেকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা জানান রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য। ভোট পরবর্তী হিংসা নিয়ে তার দাবি, তৃণমূলকে মারছে আর দলের নেতারা বাড়ি থেকে শুধু বিবৃতি দিচ্ছেন আর সংবাদ মাধ্যমের সামনে মুখ খুলছেন। তাদের ময়দানে নেমে দলের কর্মীদের পাশে দাঁড়ানো উচিত। কারা এই ঘটনার পিছনে রয়েছে তা তদন্ত করে দেখতে হবে। বিজেপি এইসব ঘটনার পিছনে নেই, কারণ বিজেপি খুনের বদলে খুন ও চোখের বদলে চোখ এই রাজনীতিতে বিশ্বাসী নয়। দলের রাজ্য সভাপতির অভিযোগ, তৃণমূলে বিজেপির ৩ কর্মীকে খুন করেছে। শ্রমিক আরও জানান, ৪ তারিখ থেকে যারা বিজেপির পতাকা হাতে তুলে নিয়েছেন তারা দলের কেউ নয়। কোনো অশান্তিকে দল বরদাস্ত করবে না, দল সরকারকে কাজকর্মেও হস্তক্ষেপ করবে না বলে জানান তিনি। দল আর সরকার সম্পূর্ণ আলাদা। শুভেন্দু অধিকারী হলেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী। শ্রমিকের কথায়, মমতা বন্দ্যোপাধ্যায় শাক দিয়ে মাছ ঢাকতে চাইছেন, কিন্তু শাক ঢাকবেন কি দিয়ে? ২০২১ সালের বিধানসভা নির্বাচনের পরে ২৭ দিনে ৫৬ জন বিজেপি কর্মী খুন হন। ২৭ জন বিজেপির মহিলা কর্মী প্রকাশ্যে দাঁড়িয়ে জানান, তৃণমূল তাদের গণধর্ষণ করেছে, জেসিবি দিয়ে বাড়ি ভাঙা হয়েছে, অবর্ণনীয় অত্যাচার হয়েছে। সেই সময় তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চুপ ছিলেন। তখন কোথায় ছিল আদালত? সেই সময় পশ্চিমবঙ্গে শাসকের আইন ছিল, এখন আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে। তৃণমূল বিধায়কের হুমকি ভিডিওকে ঘিরে ব্যাপক বিতর্ক। সেই ঘটনায় দায়ের করা হয়েছে এফআইআরও। সেই অভিযোগের ভিত্তিতে আজ বৃহস্পতিবার ১৪ই মে সকালে দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরের তৃণমূলের জয়ী প্রার্থী দিলীপ মণ্ডলের পৈলানের বাড়িতে পৌঁছায় পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানুতর শুরু হয়েছে গোটা এলাকায়। পুলিশি তল্লাশিতে উঠে আসে তৃণমূল নেতার রাজকীয় বাড়ির অন্দরমহল। পৈলানে দিলীপের ২টি বাড়ি রয়েছে। বাড়ির সামনেই রয়েছে বিশাল লোহার গেট। বুদ্ধ মূর্তি থেকে বাঘ,
ময়ূরের মূর্তি কি না নেই সেখানে। এছাড়াও ভিতরে রয়েছে সুইমিং পুল, বাহারি ফোয়ারা এবং সাজানো লন। র্যাফ এবং কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে তল্লাশি অভিযান চালাচ্ছে পুলিশ। তবে অভিযানের সময় বাড়িতে দেখা মেলেনি খোদ তৃণমূলের জয়ী প্রার্থীর। ঘটনার সূত্রপাত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওকে কেন্দ্র করে। অভিযোগ, দিলীপ মণ্ডল বিজেপি কর্মীদের উদ্দেশ্যে হুমকি দিয়েছেন। এরপর বিষয়টি নিয়ে বিজেপির পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। সেই অভিযোগের ভিত্তিতেই এদিন পুলিশ দিলীপের দুটি বাড়িতে পৌঁছে তল্লাশি চালাচ্ছে। অভিযানে উপস্থিত রয়েছেন বিষ্ণুপুর থানার আইসি সহ একাধিক আধিকারিক। তদন্তকারীদের দাবি, এদিন সকালেও বিধায়ক দিলীপ মণ্ডলকে এলাকায় দেখা গিয়েছিল, কিন্তু পুলিশ পৌঁছানোর পর থেকেই তিনি বেপাত্তা হয়ে যান। বর্তমানে তৃণমূল নেতা দিলীপ মণ্ডল কোথায় রয়েছেন তা এখনও জানা যায়নি। উত্তরপ্রদেশে বুধবার ভয়াবহ ঝড় বৃষ্টিতে একাধিক জেলায় ব্যাপক ধ্বংসের ঘটনা ঘটেছে। প্রবল ঝোড়ো হাওয়া, বৃষ্টি এবং বজ্রপাতে এখনো পর্যন্ত 101 জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। পাশাপাশি বহু মানুষ আহত হয়েছেন। এরই মধ্যে বেরেলি জেলার ভামোরা এলাকার বাবিয়ানা গ্রামের একটি ভিডিও সামাজিক মাধ্যমে দ্রুত ভাইরাল হয়ে পড়েছে। সেই ভিডিওতে দেখা যাচ্ছে এক ব্যক্তি প্রবল ঝড়ের সঙ্গে টিনের চালাসহ আকাশে উড়ে যাচ্ছেন। এবার ভাইরাল সেই ভিডিওতে দেখা ব্যক্তি নানহে মিয়া নিজেই পুরো ঘটনার বর্ণনা দিয়েছেন। 50 বছর বয়সী নানহে মিয়া জানান, গ্রামের একটি বিয়েবাড়ির কাছে দাঁড়িয়েছিলেন তিনি। দুপুরের দিকে হঠাৎ আবহাওয়া খারাপ হতে থাকে। প্রবল ঝড়ের সঙ্গে বৃষ্টি শুরু হয়। বাতাস এতটাই জোরে বইছিল যে বিয়েবাড়ির টিনের ছাউনি ও চাদর উঠতে শুরু করে। সেই সময় নানহে মিয়া সেটি বাঁচানোর জন্য লোহার পাইপ ও দড়ি শক্ত করে ধরে ফেলেন, কিন্তু পরের মুহূর্তেই এমন এক প্রবল ঝোড়ো হাওয়া বইতে থাকে যে তিনি নিজেই টিনের ছাউনির সঙ্গে উড়ে যান। নানহে মিয়া জানান, আমার কোনো ধারণাই ছিল না যে বাতাস এত জোরে বইবে। আমি শুধু টিনের ছাউনিটা ধরে রেখেছিলাম যাতে সেটা উড়ে না যায়। হঠাৎ মনে হলো যেন কেউ আমাকে ওপরে টেনে তুলল। কিছুই দেখতে পাচ্ছিলাম না। ঝড়ের হাওয়া আমাকে উড়িয়ে অনেক দূরের একটি মাঠে ফেলে দেয়। প্রত্যক্ষদর্শীদের মতে নানহিয়া মিয়া প্রায় 50 ফিট পর্যন্ত উপরে উঠেছিলেন। মাঠে পড়ে যাওয়ার পর তিনি গুরুতর আহত হন। তার হাত ভেঙেছে, শরীরের বিভিন্ন অংশে চোট লেগেছে। বর্তমানে তার চিকিৎসা চলছে এবং তিনি বাড়িতে বিশ্রামে রয়েছেন। ভিডিও সামনে আসার পর সবাই হতবাক হয়ে গিয়েছেন। গ্রামের মানুষজন জানিয়েছেন, জীবনে এমন ঝড় তারা আগে কখনো দেখেননি। অন্যদিকে প্রশাসনও প্রাকৃতিক দুর্যোগে হওয়া ক্ষয়ক্ষতির হিসাব করছে। পশ্চিমবঙ্গ পশু হত্যা নিয়ন্ত্রণ আইন 1950 কার্যকর করতে নতুন করে কড়া নির্দেশিকা জারি করল রাজ্য সরকার। মঙ্গলবার স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দফতরের পক্ষ থেকে জারি হওয়া বিজ্ঞপ্তিতে স্পষ্ট জানানো হয়েছে, নির্দিষ্ট শংসাপত্র ছাড়া কোনো গরু, বলদ, ষাঁড়, মোষ বা বাছুর বলি দেওয়া যাবে না। নবান্ন থেকে প্রকাশিত নির্দেশিকায় বলা হয়েছে, শুধুমাত্র পৌরসভা চেয়ারম্যান বা পঞ্চায়েত সমিতির সভাপতি এবং সরকারি পশু চিকিৎসক যৌথভাবে লিখিত সম্মতি দিলে সংশ্লিষ্ট পশুকে বলির উপযুক্ত বলে শংসাপত্র দেওয়া যেতে পারে। তবে তার জন্য পশুটির বয়স 14 বছরের বেশি হতে হবে অথবা বার্ধক্য, আঘাত, বিকৃতি কিংবা দুরারোগ্য ব্যাধির কারণে স্থায়ীভাবে অক্ষম হয়ে পড়তে হবে। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, শংসাপত্র পাওয়া পশুকে শুধুমাত্র পৌর কসাইখানা বা প্রশাসন অনুমোদিত নির্দিষ্ট কসাইখানাতেই বলি দেওয়া যাবে। কোনোভাবেই প্রকাশ্য স্থানে পশু বলি দেওয়া যাবে না। সরকারি নির্দেশে স্পষ্ট করা হয়েছে, আইন কার্যকর করার স্বার্থে প্রশাসনের অনুমোদিত প্রতিনিধি বা সরকারি পশু চিকিৎসক বলি প্রাঙ্গণ পরিদর্শনে গেলে তাতে বাধা দেওয়া যাবে না। আইন লঙ্ঘন করলে 6 মাস পর্যন্ত কারাদণ্ড, 1000 টাকা পর্যন্ত জরিমানা বা উভয় দণ্ড হতে পারে বলেও সতর্ক করা হয়েছে। এই নির্দেশিকা জারির ক্ষেত্রে কলকাতা এর একাধিক নির্দেশ এবং সংশ্লিষ্ট মামলার রায়ের উল্লেখ করা হয়েছে। পাশাপাশি জানানো হয়েছে, সুপ্রিম কোর্ট এবং কলকাতা হাইকোর্টের প্রাসঙ্গিক রায় রাজ্য সরকারের পশুপালন দফতরের ওয়েবসাইটেও উপলব্ধ হয়েছে। পশ্চিমবঙ্গ পশু জবাই নিয়ন্ত্রণ আইন 1950 কঠোরভাবে পালনের জন্য নতুন বিজ্ঞপ্তি জারি করল রাজ্য সরকার। রাজ্যের সরকারি স্কুলগুলিতে এবার থেকে ক্লাস শুরু হওয়ার আগে বন্দে মাতরম গাইতে হবে। আগামী সোমবার থেকে এই নিয়ম কার্যকরী হবে। বৃহস্পতিবার কথা ঘোষণা করে দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্যের সরকারি স্কুলগুলিতে ক্লাস শুরু হওয়ার আগে জাতীয় গান বন্দে মাতরম গাইতে হবে। আগামী সোমবার থেকে এই নিয়ম কার্যকর হয়ে যাবে। এবার সরাসরি তা ঘোষণা করে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শীঘ্রই এ বিষয়ে সরকারি বিজ্ঞপ্তি জারি করা হবে বলে জানান তিনি। সরকারি স্কুলগুলিতে প্রার্থনা সঙ্গীতের সময় বন্দে মাতরম গাইতে হবে। এই মর্মে বিকাশ ভবন থেকে আগেই জেলা স্কুল পরিদর্শকের কাছে হোয়াটসঅ্যাপ মারফত নির্দেশিকা পৌঁছে গিয়েছিল। স্কুলগুলিতেই সেই নির্দেশিকা পাঠানো শুরু হয়েছে বলে জানানো যাচ্ছে। তবে আনুষ্ঠানিকভাবে কোনো সরকারি বিজ্ঞপ্তি এখনও জারি হয়নি। বৃহস্পতিবার বিধানসভা চত্বরে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী জানান, তিনি নবান্নে গিয়ে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করবেন। শুভেন্দু বলেন, আমি নবান্নে যাব, সব বিদ্যালয়ে সোমবার থেকে বন্দে মাতরম গিয়ে বিদ্যালয়ে শুরু করতে হবে, সেই নোটিশটা জারি করব।
বিকাশ ভবন সূত্রের খবর, এই প্রক্রিয়াটি যাতে সব সরকারি স্কুলে সুষ্ঠুভাবে শুরু করা যায় তার জন্য আগাম প্রস্তুতি নিতে হোয়াটসঅ্যাপ বার্তা পাঠিয়ে দেওয়া হয়েছে সংশ্লিষ্ট আধিকারিকদের কাছে। বস্তুত জাতীয় গান নিয়ে এই সরকারি নির্দেশ কার্যকর হবে রাজ্যের সরকারি স্কুলগুলির ক্ষেত্রে। পাশাপাশি বেসরকারি স্কুলগুলিকেও এই অনুশীলন শুরুর অনুরোধ করা হবে বলে জানানো যাচ্ছে। ক্ষমতার মসনদে পালাবদল হতেই মহিলা সুরক্ষায় বিশেষ জোরে বিজেপি সরকারের। বিশেষ ইন্টিগ্রেটেড হেল্পলাইন ব্যবস্থা চালু করার উদ্যোগ নারী, শিশু বিকাশ ও সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী অগ্নিমিত্রা পালের। চাইল্ড হেল্পলাইন এবং মহিলা হেল্পলাইনকে একত্রিত করে বিশেষ এই ব্যবস্থা চালু করা হবে বলে জানিয়েছেন মন্ত্রী। শুধু তাই নয়, শহরের বিভিন্ন জায়গায় ছড়িয়ে থাকা বেআইনি পার্কিং রুখতেও যে বিজেপি সরকার বদ্ধপরিকর তাও এদিন স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন অগ্নিমিত্রা। তার স্পষ্ট নির্দেশ, শুধুমাত্র অনুমোদিত জায়গাতেই পার্কিং করতে হবে। ভুয়ো বিল দেখিয়ে পার্কিং তোলা হলে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলেও আশ্বাস অগ্নিমিত্রা পলের। বঙ্গভোটের আগে বিজেপির প্রকাশিত সংকল্পপত্রে মহিলা সুরক্ষায় বিশেষ জোর দেওয়ার কথা বলা হয়। প্রতিটি মণ্ডল এলাকায় মহিলা পুলিশ স্টেশন তৈরি থেকে 24 ঘন্টা চালু থাকবে এমন মহিলা ডেস্ক চালু করা হবে বলে প্রতিশ্রুতি দেয় বিজেপি। শুধু তাই নয়, বিশেষ মহিলা পুলিশ ব্যাটালিয়ন, দুর্গা সুরক্ষা স্কোয়াড চালু করা হবে বলেও সংকল্পপত্রে উল্লেখ রয়েছে। মানুষের রায়ে সরকারের বদল এসেছে। পুর ও নগরায়ণ এবং নারী, শিশু বিকাশ ও সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী হিসেবে একেবারে পুরোদমে কাজ শুরু করে দিয়েছেন অগ্নিমিত্রা পল। এরপরেই এদিন তিনি জানান, আলাদাভাবে মহিলা হেল্পলাইন নাম্বার নেই, আর তাই চাইল্ড হেল্পলাইন নাম্বারকেই অন্তর্বর্তীভাবে ব্যবহার করা হবে। ভবিষ্যতে দুটি পরিষেবাকে একত্রিত করে আরও কার্যকর এবং সক্রিয় পরিষেবা চালু করা হবে। পাশাপাশি নারী ও শিশু কল্যাণ এবং পুর ও নগরায়ণ দপ্তরে পৃথক কল সেন্টারও গড়ে তোলা হবে বলে জানিয়েছেন মন্ত্রী। আর তা চালু হলে সাধারণ মানুষ সরাসরি নিজেদের সমস্যা জানাতে পারবেন বলে দাবি তার। অন্যদিকে বেআইনি পার্কিং নিয়েও এদিন কড়া বার্তা দেন অগ্নিমিত্রা। স্পষ্ট জানান, পার্কিং থেকে কোনোভাবেই বেআইনিভাবে টাকা তোলা যাবে না। এক্ষেত্রে কড়া ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দেন পুরমন্ত্রী। পশ্চিম এশিয়ায় অস্থিরতায় বিশ্বব্যাপী জ্বালানি সংকট তৈরি হয়েছে। জ্বালানি সাশ্রয়ে নিজের কনভয়ে গাড়ির সংখ্যা কমিয়ে 2-এ নামিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার মোদীর দেখানো পথে হাঁটলেন লোকসভা স্পিকার ওম বিড়লা, বিহারের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু এবং হরিয়ানার মুখ্যমন্ত্রী নায়েব সিং সাইনি। জ্বালানি সাশ্রয়ে প্রত্যেকেই নিজেদের কনভয়ের গাড়ির সংখ্যা কমালেন। অভিনব কাণ্ড করলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনভিসও। বৃহস্পতিবার মোটর বাইকে চেপে বিধানসভায় পৌঁছালেন তিনি। ফডনভিসের বাইকের পিছনে চাপলেন বিজেপি নেতা ও মন্ত্রী আশিস শেলার। অন্যদিকে রাজস্থানে নজিরবিহীন কাণ্ড করলেন কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘাওয়াল। বিকানের স্টেশন থেকে ই রিকশায় চেপে নিজের বাড়িতে ফিরলেন তিনি। এদিকে নরেন্দ্র মোদীর ডাকে সাড়া দিলেন রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মাও। সূত্রের খবর, নিজের কনভয়ে গাড়ির সংখ্যা কমানোর জন্য সংশ্লিষ্ট দপ্তরকে ইতিমধ্যে নির্দেশ দিয়েছেন তিনি। বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও কনভয়ে গাড়ির সংখ্যা কমানোর সিদ্ধান্ত নিয়েছেন। প্রসঙ্গত বুধবারই সংবাদ মাধ্যমের সূত্রে জানা গিয়েছিল, প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা স্পেশাল প্রোটেকশন গ্রুপকে নির্দেশ দেওয়া হয়েছে তার কনভয়ে গাড়ির সংখ্যা 50% কমানোর জন্য। এই পদক্ষেপের জেনে নিরাপত্তার যাতে কোনো খামতি না থাকে তা নিশ্চিত করে নির্দেশ বাস্তবায়নের কাজ শুরু হয়েছে। পাশাপাশি আরও একটি সূত্রে দাবি করা হয়েছে, প্রধানমন্ত্রী নিজের কনভয়ে বৈদ্যুতিন গাড়ির ব্যবহার বাড়ানোর নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে এটাও জানিয়ে দিয়েছেন, বৈদ্যুতিন গাড়ি ব্যবহারের জন্য নতুন করে কোনো গাড়ি কেনা যাবে না। হেলমেটহীন বাইক সওয়ারি কিংবা অটো টোটোর অনিয়ন্ত্রিত দাপট বিশৃঙ্খলা রুখতে এবার দুর্গাপুরের রাস্তায় অ্যাকশন মোডে ট্রাফিক পুলিশ। বুধবার সকাল থেকে দুর্গাপুরের সিটি সেন্টার এলাকায় ট্রাফিক পুলিশের কর্মীদের অভিযান চালাতে দেখা গিয়েছে। ট্রাফিক পুলিশ এই কড়া মনোভাব বজায় রাখলে রাস্তাঘাটে শৃঙ্খলা ফিরবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। উল্লেখ্য, এদিন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে কোমর বেঁধে রাস্তায় নামেন ট্রাফিক কর্মীরা। বিশেষ করে আম্বেদকর সরণি এলাকায় পুলিশের কড়া নজরদারি ছিল চোখে পড়ার মতো। এদিনের অভিযানের মূল লক্ষ্য ছিল অটো এবং টোটোর দৌরাত্ম্য নিয়ন্ত্রণ করা। অনেক ক্ষেত্রেই দেখা যায়, স্রেফ বাড়তি আয়ের আশায় চালকরা গাদাগাদি করে যাত্রী তোলেন, যা মাঝে মধ্যেই বড়সড় দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়ায়। এদিন নিয়ম ভাঙলেই মাঝ রাস্তায় থামানো হয় সেই সব গাড়ি। চালকদের কড়া ভাষায় সতর্ক করার পাশাপাশি বেশ কিছু গাড়িকে আটকও করে ট্রাফিক বিভাগ। পুলিশের এই সক্রিয়তায় আম্বেদকর সরণির চিরচেনা যানজটের ছবিটাও এদিন ছিল বেশ খানিকটা আলাদা। শুধু বড় গাড়ি নয়, পুলিশের নজরও ছিল দুচাকার বাহনও। সাত সকালে হেলমেট ছাড়াই যারা বাইক নিয়ে বেরিয়েছিলেন তাদের এদিন নিয়ম না মেনে চলার কারণে ট্রাফিক পুলিশের কর্মীদের মুখোমুখি হতে হয়েছে। হেলমেটহীন চালকদের ধরে একদিকে যেমন সতর্ক করা হয়েছে, তেমনি ট্রাফিক আইন নিয়ে তাদেরও পাঠ পড়িয়েছেন পুলিশ আধিকারিকেরা। তবে কেবল জরিমানা বা ধরপাকড় নয়, সাধারণ মানুষকে ট্রাফিক আইন মেনে চলতে উৎসাহিত করতে সচেতনতার বার্তাও বিলি করা হয়
হয় ট্রাফিক গার্ডের পক্ষ থেকে। খাস দেশের রাজধানীতে ফের ধর্ষণের ঘটনা। নির্ভয়া স্মৃতি উস্কে দিয়ে ফের চলন্ত বাসে গণধর্ষণের অভিযোগ সামনে এলো। অভিযোগ তুললেন এক মহিলা। এই ঘটনায় ওই বাসের চালক এবং কন্ডাক্টরকে গ্রেফতার করা হয়। জানা গিয়েছে ওই মহিলাকে এক বেসরকারি বাসে তুলে নিয়ে গিয়ে বারংবার গণধর্ষণ করা হয়। আর এই সময় ওই বাসটিতে প্রায় 7 কিলোমিটার ঘুরপথে নিয়ে যাওয়া হয়। আর ওই সময় তাকে বারংবার ধর্ষণ করা হয় বলে অভিযোগ। ঘটনাটি গতরাত অর্থাৎ বুধবার দিল্লির রানীবাগ এলাকায় ঘটেছে। পুলিশ জানিয়েছে নির্যাতিতা 30 বছরের এক শ্রমজীবী মহিলা। মঙ্গলপুরীর কাছে একটি কারখানায় কাজ সেরে গভীর রাতে বাড়ি ফিরছিলেন তিনি। অভিযোগ, রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা এক যুবকের কাছে সময় জানতে চেয়েছিলেন ওই মহিলা। সেই সুযোগেই তাকে জোর করে বাসের ভিতরে টেনে নিয়ে যাওয়া হয়। বাসে আরও কয়েকজন উপস্থিত ছিলেন বলেও দাবি নির্যাতিতার। পুলিশ সূত্রে খবর, প্রায় 2 ঘন্টা ধরে চলন্ত বাসে তার উপর নির্যাতন চলে। গুরুতর আহত অবস্থায় তাকে রাস্তার ধারে ফেলে পালিয়ে যায় অভিযুক্তরা। দিল্লি পুলিশ জানিয়েছে ইতিমধ্যেই অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে। এদিকে গতরাতের ঘটনায় ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতর। বিরোধী আম আদমি পার্টিকে নিশানা করেছে দিল্লির বিজেপি সরকার এবং লেফটেন্যান্ট জেনারেল। দিল্লির নারী সুরক্ষার পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলে সরকারকে কাঠগড়ায় তুলেছে বিরোধী আম আদমি পার্টিও। সরকারিভাবে লিখিত নির্দেশিকা না এলেও লাইভ স্টক পারমিট ছাড়া গাড়ি করে গবাদি পশু পরিবহনে প্রশাসনের মৌখিক নিষেধাজ্ঞার ব্যাপক প্রভাব পড়ল গাজল গরুহাটে। মালদা জেলার গাজলে প্রতি বৃহস্পতিবার উত্তরবঙ্গের অন্যতম বড় এই গরুহাট বসে, কিন্তু প্রশাসনের কড়াকড়ির জেরে এদিন হাটে বাইরের জেলার গরু প্রায় আসেনি বললেই চলে। ফলে এক ধাক্কায় ব্যবসা অর্ধেকে নেমে এসেছে। হাট সূত্রে জানা গিয়েছে বর্ধমানের জমিদার দুর্লভ রাম নন্দী চৌধুরী এস্টেটের অধীনে থাকা এই হাটে প্রতি সপ্তাহের গৌড়বঙ্গের বিভিন্ন জেলা থেকে কয়েকশো মানুষ গরু কেনাবেচা করতে আসেন। সাধারণত ভুটভুটি বা পিকআপ ভ্যানে করে গরু আনা নেওয়া করা হয়, কিন্তু প্রশাসনের ধরপাকড়ের আশঙ্কায় এদিন বাইরে থেকে কোনো গাড়ি আসেনি। হাটের কর্মচারী দিলীপ সরকার জানান, অন্যান্য দিন যেখানে 100 থেকে 150টি গরু কেনাবেচা হয়, এদিন তা মাত্র 50-এ ঠেকেছে। দীর্ঘদিনের ব্যবসায়ী জাহির আলী জানান, প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে 10 কিলোমিটারের বেশি পথ গাড়িতে গরু নিয়ে যাওয়া যাবে না। আব্দুল খালিল নামে অপর এক প্রবীণ ব্যবসায়ী জানান, গাড়ি যাতায়াত বন্ধ হওয়ায় মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর থেকে আসা ব্যবসায়ীরা মুখ ফিরিয়েছেন। বর্তমানে প্রশাসনের নির্দেশ মেনে হাটের রসিদ বা ছাড় দেওয়ার ক্ষেত্রেও নিয়ম বদলানো হয়েছে। এখন একটি রসিদে মাত্র 2টি গরু কেনা যাচ্ছে। পাশাপাশি নির্দেশ দেওয়া হয়েছে যারা গরু কিনবেন বা বিক্রি করতে আসবেন তাদের সকলকেই গবাদি পশু হাঁটিয়ে নিয়ে যেতে হবে। প্রশাসনের এই নতুন নিয়মে গাজলের ঐতিহ্যবাহী হাটের ভবিষ্যৎ নিয়ে এখন দুশ্চিন্তায় পড়েছেন কয়েকশো ব্যবসায়ী ও হাটকর্মী। আজকের গুরুত্বপূর্ণ ঘটনাগুলি এখানেই শেষ। পরবর্তী আপডেটের জন্য সঙ্গে থাকুন এবং সঠিক তথ্য পেতে অপেক্ষা করুন। ধন্যবাদ।